রংপুর রাইডার্সের ব্যাটিং ইনিংসের শুরুতে অদ্ভুত সব কাণ্ড ঘটে গেল। আউট, নট আউট, ডিআরএস, আম্পায়ারিং সিদ্ধান্ত, ক্যাচ ড্রপ সবকিছু মিলে আউটে অ্যাপিল করেন না, নট আউটে আউট হয়ে যান, ব্যাটসম্যান ডিআরএস নেন না, ফিল্ডাররা ডিআরএস নিতে চাইলেও সময় শেষ হয়ে যায়, আম্পায়ার ভুল সিদ্ধান্ত দিয়ে দেন তড়িঘড়ি করে। সবকিছু মিলে একটা অদ্ভুতুরে ব্যাপার হলো, যেটাই আমার কাছে মনে হয় ম্যাচ শেষে গিয়ে ডিফারেন্সটা কি মেক করে দিয়েছে। রংপুর রাইডার্স যে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে এই ম্যাচটা 7 বল হাতে রেখে 5 উইকেটে জিতে গেল, সেইখানে শুরুর ওই গোলমেলে কাণ্ডটাই টার্নিং পয়েন্ট নাকি? রংপুর রাইডার্স এবং চট্টগ্রাম রয়্যালস এই দুইটা দল পয়েন্ট টেবিলের সবচেয়ে উপরের দুইটা দল। আগে তারা একটা মাত্র ম্যাচই হেরেছিল এবং এই মুখোমুখি লড়াইটার আগে চট্টগ্রাম রয়্যালস পয়েন্ট টেবিলের সবচেয়ে উপরে ছিল। এই ম্যাচটাতে তাদেরকে হারিয়ে রংপুর রাইডার্স এখন টেবিলের সবচেয়ে উপরের জায়গাটা নিজেদের করে নিয়েছে এককভাবে। এই জয়টাতে ওই আম্পায়ারিং সিদ্ধান্ত এবং গোলমেলে পরিস্থিতির কথাগুলো যে বলছিলাম, সেইটার একটা বড় ভূমিকা তো ম্যাচের শেষেও ছিল না? ধরেন চট্টগ্রাম রয়্যালস তারা আগে ব্যাটিং করে 169 রান তুলেছে। সেই রান তোলাটাতে তাদের গত দুইটা ম্যাচে যে এত দাপটের সঙ্গে জিতেছে, পরে ব্যাটিং করে 10 উইকেটে 9 উইকেটে ওপেনিং পার্টনারশিপে রসিংটন ও নাইম শেখ তাদের যে 100+ জুটি গত দুইটা ম্যাচে হয়েছে, এই ম্যাচটাতে সেটা হয়নি। তারা নাইম শেখ শুরুতেই 15 না 16 রান করে তিনি আউট হয়ে গেলেন। রসিংটন অবশ্য টানা তার তৃতীয় 50 তুলে নিয়েছেন, 58 রান করেছেন তিনি। হাসান নওয়াজ 44 রান করেছেন, কিন্তু শেষ দিকে গিয়ে 2 ওভারটাতে 27 রান তুলেছে শেখ মাহেদী হাসান এবং আমির জামাল, এবং সেই জায়গাটাতেই তাদের স্কোরটা কিন্তু 169 পর্যন্ত পৌঁছে যায়। কম্পিটিটিভ টোটাল নিঃসন্দেহে। এবার রংপুর রাইডার্সের ব্যাটিং ইনিংসের শুরুটা কিভাবে 170 রানের টার্গেট তারা করা হয়েছে সেটা একটু দেখেন। ধরেন শুধু লিটন দাসের কথাটাই ভাবুন। লিটন দাসে তিনি যখন হচ্ছে গিয়ে 0 রানে, সেই সময় তিনি একবার আউট হয়ে গিয়েছিলেন। আউট হয়ে গিয়েছিলেন বলতে তিনি একটা এই প্যাডেল করেছিলেন, সেইখানটাতে বাউন্ডারি লেনে চলে গেল, 4 রান হয়ে গেল। আম্পায়ার 4 এর সিগন্যাল দিয়ে দিলেন, মানে ব্যাট থেকে এসেছে 4 রান। বিষয়টা হচ্ছে গিয়ে এইরকম। চট্টগ্রাম রয়্যালসের ক্যাপ্টেন শেখ মাহেদী হাসান তখন এগিয়ে এসে কথা বলছিলেন আম্পায়ারের সঙ্গে, তিনি ডিআরএস নিতে চাইছিলেন, কিন্তু আম্পায়ার তাকে জানালেন যে 15 সেকেন্ডের সময়সীমা পার হয়ে গেছে। আর রিপ্লেতে দেখা গেল যে লিটন দাসের ওইটা ব্যাটে লাগেনি, তার ওইটা প্যাডে লেগেছিল। অর্থাৎ ডিআরএসটা যদি নিতে পারতেন চট্টগ্রাম রয়্যালস, তাহলে 0 রানেই লিটন দাস আউট হয়ে যেতেন। আম্পায়ার এইখানে ওয়েট না করে, লেগ বাইয়ের সিগন্যাল নাকি ব্যাট থেকে এসে সেই সিগন্যালটা ওয়েট না করে তিনি যে প্রতিপক্ষ ডিআরএস নেয় কিনা, আগেই যে তিনি 4-এর সিদ্ধান্তটা ব্যাট থেকে এসে দিয়ে দিলেন, সেইটা একটা ভুল ছিল এবং চট্টগ্রামের জন্য দুর্ভাগ্য ছিল যে 15 সেকেন্ডের সময়সীমাটা পার হয়ে গেছে। লিটন দাস যখন 8 রানে, তখন তিনি সহজতম একটা ক্যাচ তুলে দিয়েছিলেন, বোলার আবু হায়দার এবার ক্যাচটা ফেলে দিলেন। আবার লিটন দাস যখন 10 রানে শরীফুলের বলে, সেই শরীফুলের সঙ্গেই তার কথা কাটাকাটির মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছিল ওই ঘটনাটার, প্রথম ঘটনাটার সময়, যে ব্যাটে লেগেছে নাকি প্যাডে লেগেছে সেই জিনিসটাতে। ওই সময় শরীফুলের বলে লিটন দাসকে আম্পায়ার আউট ঘোষণা করলেন, কট বিহাইন্ড ঘোষণা করলেন এবং ক্লিয়ার একটা সাউন্ড পাওয়া গেল। লিটন দাস হয়তো ভেবেছিলেন যে হ্যাঁ তার ব্যাটেই তো লেগেছে, তিনি ওয়াক করলেন, ডিআরএস নিলেন না, চলে গেলেন। আর রিপ্লেতে দেখা গেল বলটা তার ব্যাটে লাগেনি, বলটা তার থাই প্যাডের এই জায়গাটাতে লেগেছিল এবং সেইটা আসলে তিনি এলবিডব্লিউ হতেন না। অর্থাৎ ডিআরএস নিলেই লিটন দাস এই জায়গাটাতে বেঁচে যেতেন। সো এই লিটন দাসেরই দেখেন 3টা ঘটনা এখানে রয়েছে। বাট এইটা অত বড় না কেন, কেন লিটন দাস 10 রান করে আউট হয়েছেন? কাইল মায়ার্সেরটা কি বলবেন? কাইল মায়ার্স তার ইনিংসের শুরুতেই আউট ছিলেন, বোলার ফিল্ডার কেউ অ্যাপিলই করেননি কট বিহাইন্ডের। কিছুক্ষণ পর টিভি রিপ্লেতে দেখা গেল যে বলটা তার ব্যাটে লেগে গিয়েছিল এবং কিপারের হাতে জমা পড়েছিল, অর্থাৎ তিনি আউট ছিলেন। কেউ অ্যাপিল যেহেতু করেননি, তিনি বেঁচে গিয়েছেন। আর বেঁচে যাওয়ার পরে তিনি চট্টগ্রাম রয়্যালসের বোলারদের উপর দিয়ে একেবারে ঝড় বইয়ে দিয়েছেন। স্পেশালি 4th ওভারে শেখ মাহেদী হাসানকে 3টা 4 মারলেন, একটা ছক্কা মারলেন। ওই আবু হায়দার রনিকে তো পরের ওভারটাতে 3টা ছক্কাই মারলেন, একটা 4 মারলেন। মাত্র 23 বলে 50 তুলে নিলেন। পাওয়ার প্লেতে 1 উইকেটে 72 রানে পৌঁছে গেল রংপুর রাইডার্স। ফলে 170 রানের টার্গেটটা তাদের কাছে অত বড় মনে হচ্ছিল না। এরপরে যে 23 বলে 50-তে পৌঁছে যাওয়ার পরে 1 বল পরেই আউট হয়ে গেলেন কাইল মায়ার্স। কিন্তু ড্যামেজ যেটা করার তিনি সেটা করে দিয়ে গেছেন। যদি শুরুতেই তার বিপক্ষে ওই অ্যাপিলটা হতো, নিশ্চিত আউট যে তিনি হয়ে গিয়েছিলেন, তাহলে তো আর এই ইনিংসটা তার খেলা হয় না। তাহলে হয়তো বা রংপুর রাইডার্সের জয়টাও
অনেক বেশি কঠিন হয়ে যেতে পারতো। সো কাইল মায়ার্স আউট হয়ে গেলে তাওহিদ হৃদয়, দাউদ মালানের সঙ্গে পার্টনারশিপ হলো। এই দুইজনও অল্প সময়ের মধ্যে যখন আউট হয়ে যান, তারপরও শেষ 6 ওভারে 53 রান প্রয়োজন ছিল। হাতে ওইখানটাতে 6 উইকেট যেহেতু ছিল, রংপুর রাইডার্সই জয়ের জন্য ফেভারিট। দুইটা টাইট ওভার হলো, 4 ওভারে 41 রান প্রয়োজন এবং ওই জায়গা থেকে দুইটা ভালো ওভার রংপুর রাইডার্স বের করে নিলেন। মাহমুদুল্লাহ রিয়াদ 17 নম্বর ওভারটা থেকে তিনি ওই যে 3টা 4 একটা ছক্কা মেরে ওখানে 20টা রান বের করে নিলেন। আর পরের ওভারে খুশদিল শাহ আউট হলেও তিনি 2টা 4 একটা ছক্কা মারলেন। ফলে ইকুয়েশনটা রংপুর রাইডার্সের জন্য খুবই সহজ হয়ে যায়। যেটা 4 ওভারে 41 রান ছিল, সেইটা 2 ওভারে মাত্র 5 রানের ইকুয়েশনের সামনে এসে তারা দাঁড়ায় এবং সেটা 7 বল হাতে থাকতেই তারা ম্যাচ জয়টা নিশ্চিত করে ফেলে। তাহলে রংপুর রাইডার্স যে এই যে টেবিলে টপারদের যে ক্ল্যাশ চট্টগ্রাম রয়্যালসের সঙ্গে, সেইখানটাতে তাদের এই জয়ে টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? হ্যাঁ, 4 ওভারে 41 রান প্রয়োজন, ওই সময় যে 2টো ওভার বের করে নিলেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং খুশদিল শাহ, সেটা গুরুত্বপূর্ণ। কিন্তু আমি মনে করি যে 4 ওভারে 41 রান এইরকম উইকেটে, স্পেশালি যখন এরকম ডিউয়ের মধ্যে বোলারদের জন্য বোলিং করাটা কঠিন, তখন সেইটার চেয়েও বেশি এটা গুরুত্বপূর্ণ, কিন্তু সেইটার চেয়েও আমার মনে হয় বেশি গুরুত্বপূর্ণ ছিল কাইল মায়ার্সের ইনিংসটা। যিনি ইনিংসের শুরুতে আউট হতে পারতেন, নিশ্চিত আউট যিনি ছিলেন, যার বিপক্ষে অ্যাপিলটাই আসলে হলো না, সেই তিনি যখন 23 বলে 50 রানের একটা ইনিংস খেলে দেন, 25 বলে 50 রান করে আউট হন, 200 স্ট্রাইক রেটের এরকম একটা ইনিংস তিনি খেলেন, সেইটাই আসলে এই ম্যাচটা রংপুর রাইডার্সের দিকে নিয়ে এসেছে। সেইটাই আসলে এই ম্যাচটা রংপুর রাইডার্সের জেতানোর পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে আমার কাছে মনে হয়। সেই কারণে ইনিংসের শুরুতে কাইল মায়ার্সের বিপক্ষে চিটাগাং রয়্যালসের বোলার ফিল্ডাররা যে নিশ্চিত আউট হওয়ার পরও অ্যাপিল করেনি এবং এই লাকি ব্রেকটা কাজে লাগিয়ে কাইল মায়ার্স যে ইনিংসটা খেলেছেন বলেই আমার কাছে ওই লাকি ব্রেকটাকেই, কাইল মায়ার্সের বিপক্ষে চট্টগ্রাম রয়্যালসের বোলার ফিল্ডারের অ্যাপিল না করাটাকেই এই ম্যাচে রংপুরের জয়ের এবং টেবিলের 1 নম্বরে এককভাবে উঠে যাওয়ার টার্নিং পয়েন্ট বলে মনে হচ্ছে। কতটা একমত হলেন আপনি জানাতে পারেন।